গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে নতুন আবার একটা ভিডিও শুরু করা যাক। অবশ্য আজকের ভিডিওটা একেবারে অন্যরকম। আজকে আমি ডেলি ব্লগ দেবো না, আজকে এমন একটা জায়গায় ঘুরতে যাব যেটা তোমরা সবাই প্রায় জানো আর সবাই প্রায় দেখেছো। কেউ হয়তো ফোনের মাধ্যমে দেখেছো, কেউ হয়তো সামনাসামনি এসে দেখেছো। তো অনেক দিনের ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার, কিন্তু কালকে গিয়েছিলাম, কিন্তু কালকে তো দেখতে পাইনি, সব কিছু বন্ধ ছিল। সেই কারণে আজকে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঘুরতে। অবশ্য দুপুরের খাওয়া দাওয়া এখনও খাওয়া হয়নি, আমরা বাস সকালের খাবারটা খেয়ে বেরিয়েছি। তবে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, প্রায় এখন 1টা মতন বাজছে। তো এখন আমরা আমাদের পার করে এখন চলে এসেছি আজিমগঞ্জে, কারণ আমরা থাকি জিয়াগঞ্জে আর এটা কিন্তু আজিমগঞ্জের দিকেই পড়ছে। তাহলে চলো যাওয়া যাক। আজকে ফাইনালি আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সমাধি দেখতে। তো আমরা একটা গাইড নিয়ে নিয়েছি, তার কারণ কবে এসেছিলাম, কবে কোথায় কি দেখে গিয়েছি আমাদের সঠিক মনে ছিল না। সেই কারণে ভাবলাম যে একটা গাইড নেওয়া যাক, তো তার মাধ্যমে সব কিছু জানা যাবে। সেই কারণে আমরা এখন গুটি গুটি পায়ে সমাধির দিকে এগোচ্ছি। তো সমাধির কাছে গিয়ে দেখলাম সবাই জুতো খুলে ভেতরে প্রবেশ করছে। তবে এটা ঠিক যে সমাধিতে জুতো খুলেই যেতে হয়, কারণ আমাদের এখানে একটা কবরস্থান আছে যেখানে আমরা আজও ভেতরে গেলে আমরা জুতো খুলেই যাই। তো এখানে এসে প্রথমে যে কবরটা দেখা যাচ্ছে, তো সেটা হচ্ছে ঘসিটি বেগমের সমাধি। আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমিনা বেগমের। তো আমিনা বেগম হচ্ছে নবাব সিরাজদৌল্লার মা, আর ঘসিটি বেগম হচ্ছে নবাব সিরাজদৌল্লার মাসি। তো এদের দুই বোনকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে। আর ওইদিকে চলো যাওয়া যাক, ওইদিকে আরও অনেক সমাধি আছে। তবে এখানে যতগুলো সমাধি আছে তার মধ্যে দুটো হচ্ছে সাধারণ মৃত্যু, আর বাদবাকি পুরোটাই কিন্তু হত্যা করা। আর এটা হচ্ছে পুরোটাই নবাব সিরাজদৌল্লার পরিবারকে হত্যা করে এখানে কবর দেওয়া হয়েছে। আর এখানে আছে টোটাল 17টা সমাধি, 17টাই মানুষ হচ্ছে নবাব সিরাজদৌল্লার আত্মীয়। তো নবাব সিরাজদৌল্লা যখন বন্দি ছিল তখন মির্জাফরের ছেলে মিলন তার পুরো পরিবারকে ডেকেছিল বাড়িতে নেমন্তন্ন খাওয়ানোর জন্য। তো নবাবের পরিবার থেকে সেদিন মোট 17 জন গিয়েছিল মিলনের বাড়িতে নেমন্তন্ন খেতে। তো সেদিন নেমন্তন্ন খাবারে ছিল ডাল ভাত, আর ডাল ভাতের সঙ্গে মেশানো ছিল বিষ। আর সেই বিষ খেয়ে নবাবের পরিবারের 17 জন মারা যায়। এর মধ্যে বয়স্ক, ছোট, বড়, এমনকি ছোট বাচ্চাও আছে। তো ভেবেছিলাম ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখে আসব। তো দুঃখের বিষয় যে সমাধির ওপরে কোনো নাম লেখা ছিল না, সেই কারণে আর গেলাম না, দূর থেকে ভিডিওটা করলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম যে গাইড দিয়ে পুরো কথাটা তোমাদেরকে শোনাবো, কিন্তু গাইডের কথাগুলো না স্পষ্ট আসছিল না। সেই কারণে গাইডের কথাগুলো আমি ওখানে শুনে এসে তারপর আমি তোমাদের সামনে রেকর্ডিং করে বলছি। তো যাই হোক, ভালোই হয়েছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক আসল মানুষটার সমাধি দেখার জন্য। তো এগুলো হচ্ছে নবাবের পরিবারের সমাধি, আর ভেতরে আছে নবাবের সমাধি। তো এবার আমরা গুটি গুটি পায়ে এগোলাম। তো পরিবেশটা দেখো, এত সুন্দর আর এত পরিষ্কার, তোমাদেরকে কি বলবো। তো আমাদের সঙ্গে যে কাকুটা ছিল, কাকুকে তো বলেই দিলাম জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে বেশ সুন্দর লাগছে। তো এখানে যে 3টে কবর দেখছো, এই 3টে কবরের মধ্যে গাছতলায় যে কবরটা দেখতে পেলে, ওটা হচ্ছে এই ঘাটের মাঝি। আর আমাদের এখানে একটা ঘাট আছে যেটা আমিনা বেগমের নামে এটা তৈরি করা হয়েছে, আমিনাগঞ্জ বলে। তো মাঝিটাকে এখানে মেরে কবর দেওয়ার কারণ হচ্ছে নবাব সিরাজদৌল্লা যখন পালিয়ে এসেছিল তখন এই মাঝি কিন্তু নবাবকে ধরিয়ে দিয়েছিল নবাবের শত্রুদের হাতে। কারণ এই একমাত্রই মাঝি ছিল যে নবাবকে ঘাট থেকে এপার ওপার করতো। তো নবাব জুতো খুলতে ভুলে গিয়েছিল, ছদ্মবেশে পালিয়ে যাচ্ছিল। তো জুতো খুলতে ভুলে যাওয়াতে নবাবকে দেখে কিন্তু এই মাঝি চিনে ফেলেছিল, সেই কারণে নবাবকে ধরিয়ে দেওয়া হয়। তো নবাব যখন বন্দি হয়ে যায় তখন মির্জাফর এই মাঝিকে আর মাঝির বউ বাচ্চাকে বাড়িতে ডেকে পাঠায়, বলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, তোমরা যে ভালো কাজটা করেছো নবাবকে ধরিয়ে দিয়ে, তার জন্য তোমাদেরকে 1001 টাকা পুরস্কার দেওয়া হবে। তখন এই মাঝিটা যখন তার পরিবার নিয়ে 1001 টাকা পুরস্কার নেওয়ার জন্য মির্জাফরের বাড়িতে এসেছিল, তখন মির্জাফর এদেরকে কিন্তু হত্যা করে ফেলে। তার কারণ হচ্ছে নবাবকে যেহেতু ধরিয়ে দিয়েছে, পরে যে ওকে ধরাবে না তার কোনো গ্যারেন্টি নেই, সেই কারণে তাকে মেরে ফেলা হয় আর এখানে তাদেরকে সমাধি দেওয়া হয়। আর এখানে আছে 3টে সমাধি, এই 3 জন হচ্ছে নবাব সিরাজদৌল্লার বডিগার্ড। তো এই 3টে বডিগার্ডকেই কিন্তু মির্জাফর মেরে ফেলে এখানে কবর দিয়ে দিয়েছে।
আর এই তিনজনের মধ্যে যার সমাধি দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে গুলাম হোসেন, যে ছিল নবাব সিরাজদৌল্লার খুব কাছের একজন আর প্রিয় একজন বডিগার্ড, যে সব সময় নবাব সিরাজদৌল্লাকে পাহারা দিত বা তার কাছে কাছে সবসময় থাকতো। তো তাদের তিনজনকেও নিয়ে এসে এখানে মেরে সমাধি দেওয়া হয়েছে। তো এবার চলো ভেতরে গিয়ে আসল মানুষের কবরটা দেখা যায়। এগুলো সব সমাধি বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা, যে সিরাজদৌল্লাকে দেখতে এসছেন, এইটাই মাথার পরে এক সাইকেলে নাম লেখা। আর এটা হচ্ছে সিরাজের পালিত ভাই মির্জা মেহেদি। তো এনার কাছের লোক ছিল বলে এনাকে পাশের সমাধি দিয়েছে। আর ওটা হচ্ছে সিরাজের বড় উৎফুল্লিশা, ওই যেটা। আর এটা হচ্ছে সিরাজের বাইজি নাচ গান করত বউ। হ্যাঁ, পরে আবার ফের ওনার নাম মাধবী, তারপরে আবার ফের ওনার নাম দিল আলিয়া। তার মানে ওকে পরে দ্বিতীয় বিয়ে করেছিল। 200 দিনকে এক জায়গায় সমাধি দিয়ে। আচ্ছা, এটা সিরাজদৌল্লা, এটা সিরাজদৌল্লার বন্ধু, নাম কি বললো? পালিত ভাই। আর এইটা বউ, এদিকটার বউয়ের, আর ওদিকটা হচ্ছে মাধবী। হ্যাঁ, পরে ওকে বিয়ে করেছিল। যাই হোক, চলো। কি ঠান্ডা ঘরটা। এটা হচ্ছে আলিবর্দী খান। এই আলিবর্দী খান ঘর তৈরি করেছিল। এই ঘরটা তৈরি করেছিল, যে সিরাজকে বলেছিল সমাধিটা যদি আমি মরি তো সমাধি জানাই, এখানটা আমাকে সমাধি দেয়। তো সিরাজ নিজে বেঁচে থাকতেই আলিবর্দীকে সমাধি দিয়েছিল, শেখ বছর দিয়ে বাঁধানো আছে। আর ওটা হচ্ছে সিরাজের মেয়ে ছিল জোহরা। ওই মেয়েটাকে কোল থেকে উৎফর কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে গঙ্গার চুবড়ি মেরেছিল। মির্জাফরের ছেলে মেরুন, সবই তো মেরুন, সব মিরন করেছিল। মির্জাফরের ছেলে, মির্জাফর জানা অত্যাচার করেছে তার ছেলে করেছে। এটা হচ্ছে পুনিয়ার নবাব শওকতজান। পুনিয়ার নবাব শওকতজান যখন দেখতে এসেছিল সিরাজকে, দেখে বাড়ি ফেরত যাচ্ছিল, তখন মির্জাফর বলল কি, এই যদি বাড়ি ফেরত যায় পরে আবার যুদ্ধ ঘোষণা হতে পারে, তাকে এনাদেরকে মেরে দেওয়া হোক। ওটা স্ত্রী আর এটা সবাইকেই প্রায় মেরে দেওয়াই হয়েছে। দুটো মৃত্যু। যেখানটায় এটা হচ্ছে ওনার বাগান বাড়ি। আলিবর্দী খাঁর এটা মসজিদ। থাকতো, থাকার পরে এখানটাতে নামাজ টামাজ পড়তো। আর ওখানকার চৌবাচ্চাটাই জল থাকতো, অজোখানা। তার মানে ওইখানটাই গঙ্গার সাথে কানেকশন ছিল, টাইমে জল উঠতো। আর ওই যে বেরিংটা দেখছেন, আর ওই যে ললটা, ওটা যেন আপনার ভিতরে যেন জল যেন না যায়, মানে নোংরা, ওই জলটা বাহির চলে আসছে। চৌবাচ্চাটা দেখে আসি। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। আমরা যখন এর আগে এসেছিলাম তখন রং টং ছিল না, তো যাই হোক এখন রং টং করেছে, দেখতে বেশ ভালো লাগছে। তো চৌবাচ্চাটা তো পেছন থেকে দেখা গেল না, তাই সামনে থেকে এসেই দেখি। মানে অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম। তো মুর্শিদাবাদের মানুষে দেখেছো, আমি কত কিছু এখনো ঠিক মতন দেখিনি। তো যাই হোক, এ দেখো চৌবাচ্চা এটা, আর এটা হচ্ছে মসজিদ। কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, কি দারুণ লাগছে দেখতে, দেখো। আর কালকে আমি ওই দিকটায় দাঁড়িয়েছিলাম, ওই পাঁচিরের ওপরে। তো এখন এসেই ভালো হলো, একজনকে পেলাম যার মাধ্যমে সব কিছুই জানতে পারলাম। যদি তিনি না থাকতেন তাহলে হয়তো আর জানা হতো না, এমনি দেখে চলে যেতাম, কিন্তু বুঝতেও পারতাম না কার কোনটা কবর কি। যাই হোক, তিনি ভালোভাবে বুঝিয়ে দিলেন। অনেক মানুষ এসেছে। সিরাজদৌল্লার সমাধি অবশেষে এত বছর পরেও সুরক্ষিত আছে। এখন তাকে নাচ একটু ভয় লাগছে না, কিন্তু একা থাকলে বেশ ভয় লাগতো। হ্যাঁ, এইখানটায় যদি 4 মাস কাটাতো, বাইরে 8 মাস কাটাতো। এই হচ্ছে চরিত্রহীনের একটা ব্যাপার ছিল। ওই ভালো পুরুষদেরকে নিয়ে আসতো, নানসান করাতো শরীরে, দিয়ে মেরে দিত। যখন সুজাউদ্দিন যখন জানতে পারলো তখন ওই গোপনীয় কথাটাকে ঢেকে দিয়ে
আমার বড় ইতিহাস পড়ছে। এগুলো ইতিহাস আমরা সব পড়েছি, কিন্তু গুলে ট্যাবলেট করে খেয়ে নিয়েছি, এখন কিছু আর মনে নেই। খুব গরম লাগছিল, মাথায় রোদ উঠে পড়লো। তো ছেলের মাথা থেকে টুপিটা আমি নিয়ে পড়ে নিলাম। ছেলের বাবা ওইদিকে বসে আছে আর আমি আমার কাজ করছি। তো অন্যান্য দিনের তুলনায় আজকে গরমটা একটু কম, রোদটাও কম, যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে না, সেই কারণে। তো কালকেকার মতন ওয়েদার থাকলে আরও বেশি ভালো হতো, কারণ কালকের ওয়েদারটা আরও বেশি ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, রাত্রে বৃষ্টি হয়েছে তো সেই কারণে মেঘটা কেটে গিয়েছে। তো এদিককার পাঁচিরগুলো দেখো কি উঁচু উঁচু, কিন্তু ওইদিকে যে পাঁচিরটা আছে সেই পাঁচিরটা হচ্ছে নিচু, যেটাতে কালকে আমি উঠেছিলাম। এবার যাব আমরা হচ্ছে ধাবায় লাঞ্চ করতে, আমাদের এখানে সব থেকে বড় ধাবা। তো চলো যাওয়া যাক। আমার বর ছবি তুলছে আর ক্যামেরাম্যান হচ্ছে ছেলেকে যদি আমি বলি আমাকে একটা ছবি তুলে দিত, তখন তুলে দেবে না, কিন্তু বাবাকে বেশ ভালোই ছবি তুলে দেবে। এই যে কত ছবি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবা ভক্ত প্রাণ। কি আবার হাসি হচ্ছে, আমাকে তুলে দিতে হবে না, ও ছবি ভালো তুলে, বাহ সুন্দর ছবিটা তুলেছে। শুধু মুখটা আসছে না তাই, কই দেখাই তো যাচ্ছে না, এই যে কারণ এইটা রোদ রোদ। আমি বললে তখন বলবে পারছি না অমুক তমুক, বা নিজেকেও যদি বলি আয় আমার ক্যামেরার সামনে একটু ছবি তুলবি, তখন আসবে না। কিন্তু বাবা যা বলবে তাই, বাবা বললো ছবি তুলে দিতে, ছবি তুলে দিল, বাবা বলে আয় ছবি তুলবি, তখন তুলবে। আর আমি বললেই যত পাকামো। তো মেঘটা আবার এখন ঢেকে গেল। ওয়াও, দেখো এখানে কত সুন্দর বসার জায়গা আছে, এখানে একটা, এখানে একটা, আর অধিকারগুলো উল্টে গেছে। আমার মনে হয় কালকে রাত্রে বৃষ্টি ঝড় হয়েছে, তাতেই মনে হয় উল্টে গেছে। তো এখানে একটু বসি। তারপর আমরা খোসবাগ লালবাগ পার করে পলসন্দা হাই রোডে চলে এসেছি, আর এখানে এসে একটা ধাবায় ঢুকেছি। তো প্রথমে আমরা তরকারুটি অর্ডার করলাম, তারপরে তরকারুটি খাওয়া হয়ে গেল। এবার খেতে বসেছি বিরিয়ানি, কারণ বিরিয়ানিটা হতে একটু টাইম লাগতো, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই কারণে একটা করে রুটি খেলাম তরকা দিয়ে। তো এবার বিরিয়ানিটা খাবো, খেয়ে বেরিয়ে পড়বো অন্য একটা জায়গা ঘুরতে, যেখানে আমি কোনো দিন যাইনি। তো বর বললো এদিকে একটা বসিয়ার বিল আছে, যেটা দেখতে খুবই সুন্দর, কারণ আমার বর আগে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতো, তো সেই কারণে ও সব কিছুই জানে। তো রাস্তাটা দেখো কত সুন্দর, চারিদিকে শুধু বাগান আর মধ্যে দিয়ে রাস্তাটা দারুণ ছিল, গাড়ি চালাতে যে কি মজা লাগছিল তোমাদেরকে কি বলবো। তো আমি এত দূর গাড়ি আজ প্রথম চালালাম, আমি এতটা গাড়ি আজ পর্যন্ত এই 4 বছরে কোনোদিন চালাইনি, তবে বেশ ভালো লাগছিল, ইচ্ছে করছিল না বাড়ি যেতে। ওদের নদীতে সাপ যাচ্ছে, আয় বাবা আয় দেখবি তো, কি সাপ গো, কি মোটা গো মুন্ডুটা। যা বাবা চলেই তো যাচ্ছে। এই শোন শোন শোন, এখানে একটু দেখি তোকে, কি জানি কি সাপ। ওর বাবা মাথাটা কি বড় গো সাপটার, বডিটাও অনেকটা বড় হবে তাহলে। দেখ চলে যাচ্ছে একা একাই। এখানে কত মাছ ঘুরে বেড়াচ্ছে, বাহ নদীর জলটা কি চকচকে। মা বাবা নাই, কার মা বাবা নাই? সাপটার ঠিক অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে। চলো ওপরে চলো, মন্দিরটা দেখি গা। মা বাবা মনে তাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে বসিয়ার বিল, আর এর মধ্যে মা বসিয়া। এখানে শুনেছি, অবশ্য আমি দেখেওছি, প্রচুর বড় মেলা হয় এবং বহু বলি হয়। জুতো খুলো। আজ আমি মুর্শিদাবাদের অর্ধেকটাই ঘুরলাম, তাই না গো? এটা মুর্শিদাবাদের শেষ প্রান্ত, মানে বীরভূম ঢুকছি এরকম জায়গায়। মানে আমার বাড়ি কোথায় আর আমি আজকে কোথায় এসেছি, মানে মুর্শিদাবাদের শেষ প্রান্ত বলতে পারো, মানে অর্ধেকটা মুর্শিদাবাদ আজকে আমি ঘুরিয়ে নিলাম। তো মুর্শিদাবাদ আর বীরভূমের বর্ডার। তো এটা একটা মন্দির, কালী মন্দির, মন্দিরটার নাম হচ্ছে বসিয়া। তো খুব জাগ্রত মন্দির, নাম শুনেছি, কোনোদিন আসা হয়নি, তাই আজকে এলাম। আর এই যে এখানে মন্দিরের বলি দেওয়া হয়, তো
খুঁটি দুটো পোতাই আছে। তবে এই জায়গাটা শুনেছি নাকি বর্ষাকালে পুরোটাই ডুবে যায়। তো এই যে এখানে যে মন্দিরটা আছে, এই মন্দিরটা সেই উপরে চূড়াটা খালি দেখা যায় বর্ষার টাইমে, তাছাড়া মন্দির টন্দির কিছুই দেখা যায় না, সব জলে ডুবে থাকে। আর এখানে একটা কমিউনিটি হল নবগ্রাম, যাই হোক এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা বেশি বড় না, জাস্ট 2 তলা। তো এই বিল্ডিংটাও জলে ডুবে যায়। তো বর্ষার টাইমে এখানে খুব অসুবিধা হয়। আচ্ছা এখানে মেলা কবে বসে গো? কি মাসে মেলা বসে? চৈত্র মাসে মেলা হয়? তাহলে ঠিক আছে, বর্ষাকালে মেলা হলে তো পুরো এলাকাটাই এখানে জলে ডুবে থাকে, এসব কিছুই থাকে না। ওই রোড দিয়ে মানে আমরা এলাম হচ্ছে তাই, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে ওই কারেন্টের পোলগুলো হয়, কারেন্টের পোল এখান থেকে যতটা উঁচুতে থাকে সেই উঁচু অবধি তোমার ওই রোড রাস্তা, ওই যে রোড রাস্তা, ওই নারকেল গাছগুলো দেখা যাচ্ছে না দূরে, ওটা হচ্ছে রোড রাস্তা। তো ওই রোড রাস্তার ওপরে 1 পা করে জল হয়ে যায়, আর এটা তাহলে কতটা ডুবে থাকে বুঝতে পারছো? তো আমার বড় আগে এটাতে যেত আসতো, ওর এদিকে অফিস আছে, মানে ছিল, এখন আপাতত নেই, এখন তো আমাদের ওইদিকেই থাকে। তো ওই বললো চলো এদিকে একটা কালী মন্দির আছে কি দেখে আসি, ওই কারণে এলাম। তো এখানে একটা ঘরবাড়ি নেই, একটাও ঘরবাড়ি নেই, পুরোটাই ফাঁকা মাঠ চারিদিকে। এই রাস্তাটাও ছিল না, এই হালে করেছে, তাও রাস্তাটা বেশি দূর নেই, খানিকটা মানে এই মন্দির পর্যন্ত, মানে মন্দিরে সবারই রাস্তা অসুবিধা হতো তো মানে মেলার সময়, সেই কারণে রাস্তাটা করা হয়েছে। রাস্তাটা বেশি দূর না, ওই যে অত দূর পর্যন্ত রাস্তাটা করা, তারপরে আর রাস্তা নেই। আর এটা হচ্ছে সেই নদী, যে নদীতে বর্ষা এলে পুরো এলাকাটাই ডুবে যায়। ধান চাষ করা হয়েছিল, ধান কেটে ফেলা হয়েছে। ওইদিকে আর একটা মন্দির আছে, ওই মন্দিরটায় কি পুজো হয় কি জানি, এটা তো আসল মন্দির কালী। একটা শিবলিঙ্গ আছে ভেতরে, কিন্তু ভেতরে আর ঢোকা যাবে না কারণ গেটে তালা মারা আছে। পান খেয়েছিলাম তো, মুখের মধ্যে পানগুলো লেগে লেগে আছে, পান বলতে মিষ্টি পান। এটা কি মন্দির গো? এটাও কি কালী মন্দির? এটা না না, এটাও কালী মন্দির, ওটাও কালী মন্দির। আসল মন্দির কোনটা? আসল মন্দির কোনটা? এইটা আসল মন্দির, এখানে পুজোটা হয়। ঠাকুর নেই ভেতরে? জল টল দেয় না খেতে ঠাকুরকে কেউ? যা একটু বসি, এলে গেছি। এই মূর্তিটাই মনে হয় পুজো হয় বলো? পুজো করে ডুবিয়ে দিয়ে কাঠামো তুলে রাখে। কত শাখা পলা কত কি রাখা আছে গো। যাই হোক, এবার যখন মেলা বসবে আমাকে নিয়ে আসবো, আমি দেখবো। তাহলে চলো তোমাদেরকে পুরো মাঠটা একটু ঘুরিয়ে দেখায়। মাঠটা দেখতে বেশ ভালো লাগছিল, বিভিন্ন রঙের ধান চাষ করা হয়েছিল, মানে কোনো ধানটা দেখছি পেকে গেছে, কোনটা কাঁচা লাগানো আছে, কোনটা বা কাটা হয়ে গেছে, মানে কালারটা এত সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো। তবে হ্যাঁ, এই রাস্তা জুড়ে কিন্তু প্রচুর গোবর পড়েছিল, কিন্তু যতটা গোবর পড়েছিল সেই দৃষ্টি কিন্তু আমি একটা গরুও দেখতে পাইনি। তবে আমরা এখন যে টাইমে এখানে দাঁড়িয়ে আছি প্রায় সন্ধ্যের একটু আগে, তো মাঠে যত পাখি ছিল পাখিগুলো সব উড়ে গেল, তো দেখতে এত সুন্দর লাগছিল, সেই কারণে ভাবলাম একটু ভিডিও করে নিই। তবে ভিডিও থেকে সামনাসামনি দেখতে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এগুলো সারা জীবন স্মৃতিচিহ্ন থেকে যাবে, আমরা আবার আসতে পারবো কিনা তার ঠিক নেই। তবে এই ভিডিওগুলো যখন দেখব তখন আবার এই আজকের দিনগুলোর কথা মনে পড়বে। তো এখন আমরা প্রায় আমাদের বাড়ির কাছে চলে এসেছি। তো প্রচণ্ড মানে পেটের মধ্যে গন্ডগোল করছিল, তো বর আবার একটা থামস আপ কিনে নিয়ে আসলো, কারণ দুপুরবেলাতে অনেক উল্টাপাল্টা খাবার খাওয়া হয়ে গেছে। তো এখন বসে বসে সেই ঠান্ডাটাই খাচ্ছি। তো আমার পাশে একটা ডগি এসে দাঁড়ালো, ও মনে করছে আমি কি না কি খাচ্ছি। তো কি করব বলো, বরকে বললাম একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসো। তো এমন জায়গায় দাঁড়িয়েছি যে বিস্কুট পাওয়া গেল না, এখানে শুধু কোল্ড ড্রিঙ্কস চিপস এসব পাওয়া যায়, বিস্কুটের খোঁজ করা হলো, পাওয়া গেল না। তো বাবুকে আমি এক ঠিপি কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর চেষ্টা করলাম। তো ওকে যখন কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার জন্য দিলাম, ওর একদম পছন্দ হলো না, একটু মুখটা নাড়াচাড়া করে তারপরে আমার কাছ থেকে দূরে সরে গেল। তো যাই হোক, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেস্ট করব, কারণ সারা দিন চলছে, ধরো সেই সকালবেলায় বেরিয়েছি, এখন প্রায় সন্ধে লেগে গিয়েছে, বাড়ি যেতে পারলে বাঁচি। তো সকলকে টাটা, কেমন?